ফুল মার্কস ব্রাজিল পেয়েছে কিনা, ৩-০ গোলের জয়টা যথেষ্ট নয়, অন্তত আমার কাছে যেটা মনে হচ্ছে আরও ভালো করার সম্ভাবনা ছিল। এবং আপনি যদি দেখেন যে দ্বিতীয়ার্ধে পুরোটা সময় কিন্তু গোল শূন্য ছিল, অর্থাৎ দ্বিতীয়ার্ধে কিন্তু ব্রাজিল ড্র করেছে। যে জয়টা সেটা ব্রাজিলের প্রথমার্ধ জয়, কিন্তু দ্বিতীয়ার্ধের ড্র এটা কিন্তু ব্রাজিলের জন্য একটা ভালো সংকেত দিচ্ছে না যে যদি তাদেরকে এই বিশ্বকাপে তাদের রানটা যদি তাদেরকে লং করতে হয়। একটু আমরা আজকে আনচেলত্তি যে একাদশটা নামিয়েছে আমরা সেদিকে যদি একটু খেয়াল রাখি, এখানে আজকে ম্যাথিউস কুনিয়াকে আনচেলত্তি নামিয়েছেন এবং দানিলোকে তিনি নামিয়েছেন। এখানে আগের ম্যাচে ম্যাথিউস কুনিয়ার জায়গায় খেলেছেন ইগোর থিয়াগো এবং দানিলোর জায়গায় ইবেনেজ খেলেছেন। তাদের মধ্যে যে ভুলগুলো আনচেলত্তি নোটিশ করেছিলেন, সবাই আসলে ভুলগুলো খুব স্পষ্টই ছিল তাদের, সেই ভুলগুলো ইগোর থিয়াগো অনেকগুলো গোল তিনি দিতে পারতেন, সেই জায়গায় ম্যাথিউস কুনিয়াকে নামানো হয়েছে এবং ম্যাথিউস কুনিয়াই কিন্তু ব্রাজিলের এই ম্যাচের সবথেকে বড় প্রাপ্তি, বাজিমাতটা তিনিই করেছেন। তবে সবথেকে বড় ম্যাথিউস কুনিয়ার জায়গায় আমি বলবো ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সবথেকে ক্রুশাল যে পার্টটা পুরো ম্যাচ ব্যাপী যে জয়টাই এসেছে ব্রাজিলের, ভিনির কথা না বললেই নয়। এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার ধারাবাহিক যে পারফরম্যান্স সেটা কিন্তু ধরে রেখেছেন। প্রথম ম্যাচে যখন ভিনিসিয়াস মরক্কোর বিপক্ষে যখন ভালো খেলেন তখন আসলে অনেকেই এরকম একটা ধারণা করেছিলেন যে ভিনি মাঝে মধ্যে ব্রাজিলের জার্সিতে এরকম খেলে থাকেন, যে হঠাৎ করে একটা ম্যাচ তিনি ভালো খেললেন। অন্তত এবার আশা করা যাচ্ছে যে না, সেই ভিনি না, এই ভিনি অন্তত বিশ্বকাপে, ওই যে ভিনি একবার বলেছিলেন না আমি 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবো, অন্তত ভিনির মনে হয় যে এই সময়টাই মনে তার এখন এটাই আসলে উপযুক্ত সময়। এবার যদি তিনি 10 গুণ শক্তিশালী হয়ে ফিরে না আসতে পারেন তাহলে তিনি কখন ফিরে আসবেন। এবং তিনটা যে গোল হয়েছে তিনটাতেই কিন্তু ভিনির অবদান ছিল। একটাতে তিনি তো একটা গোল তিনি নিজেই করেছেন, একটাতে অ্যাসিস্ট তার, আর একটা প্রথম যে গোলটা সেটাতেও তার শটটা রিবাউন্ড হওয়ার পরে কিন্তু ম্যাথিউস কুনিয়া গোলটা পেয়েছেন। এবং এখানে দানিলোকে খেলিয়েছেন কার্লো আনচেলত্তি। দানিলো এই ম্যাচে ভালো খেলেছেন। দানিলো মরক্কোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন, এই ম্যাচে শুরু থেকেই ছিলেন, তার পারফর্মটা সেখানে ভালো ছিল। তবে আমি প্রশ্ন তুলব কাসেমিরোকে নিয়ে। কাসেমিরো প্রথম ম্যাচেও তার বেশ কিছু ভুল চোখে পড়েছিল, দ্বিতীয় ম্যাচে তবুও তাকেই নামানো হয়েছে শুরুর একাদশে। ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতা মানে ব্রাজিলের এই ম্যাচেও কিন্তু শুরু থেকেই মাঝমাঠে যে তাদের যে সমস্যাটা সেটা কিন্তু চোখে পড়েছে। পাকেতা প্রথম ম্যাচে যতটুকু দুর্বলতা দেখাচ্ছিলেন হয়তোবা কিছুটা তিনি সেটা ওভারকাম করে এসেছেন এই ম্যাচে। তারপরও যেহেতু দলটা ছিল হাইতি এবং ব্রাজিলের ডিফেন্সকে কিন্তু খুব একটা প্রশ্নের মুখে পড়তে হয়নি বলা যেতে পারে, কারণ অ্যাটাকের দিক থেকেই ব্রাজিল বেশিটা সময় খেলেছে। কারণ তাদের আসলে ছোট ছোট দলগুলো করে, আপনি একটু তাদের ফরমেশনে দেখেন, তারা কিন্তু ডিফেন্সেই পুরোটা ডিফেন্সিভই খেলেছে, সেন্ট্রাল ডিফেন্সেই তারা 3 জনকে খেলিয়েছে এবং ফুল ব্যাকে 2 জন, অর্থাৎ ডিফেন্সেই তাদের 5 জন এবং মিডে তাদের 4 জন, যেখানে ডিফেন্সিভ মিডেই হচ্ছে 2 জন, সেন্টার ফরওয়ার্ডে মাত্র 1 জন প্লেয়ারকে তারা খেলেছে। অর্থাৎ তাদের এই ছোট দলগুলো যেভাবে খেলছে। তবে এক্ষেত্রে আরো একটা কথা বলতে হয় সারা, পর্তুগাল এবং স্পেন আসলে ছোট দলগুলোর সাথে যেভাবে আসলে ওই যে তারা যেভাবে ডিফেন্স করে খেলে সেখানে কিন্তু গোল দিতে গিয়ে কিন্তু বড় দলগুলোকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে, যে পর্তুগাল এবং স্পেনে আমরা যেরকমটা দেখেছি ফুল ডিফেন্সিভ যখন খেলে এবং সেই ডিফেন্স, সেই জমাট বেঁধে থাকা ডিফেন্স যে ব্রাজিল ভাঙতে সক্ষম হয়েছে, এটাও কিন্তু কার্লো আনচেলত্তিকে ক্রেডিট দিতে হবে। এবং কার্লো আনচেলত্তি তিনিও কিন্তু আসলে খুশি, তিনি ম্যাচ শেষে বলেছেন যে আমরা ভালো খেলেছি, এই কথা কার্লো আনচেলত্তি খুশি হয়েছেন, সেই সাথে একটা দুঃখের সংবাদও জানিয়েছেন, সাথে একটা খুশির সংবাদও জানিয়েছেন। রাফিনিয়াকে নিয়ে প্রশ্ন থাকছে। রাফিনিয়া এই ম্যাচেও যতটুকু সময় খেলেছেন, 40 মিনিট তিনি খেলেছেন মাঠে, কিন্তু তার যে চিরচেনা রাফিনিয়াকে বার্সাতে দেখা যায় সেই রাফিনিয়ার কিন্তু ঝলকটা পর্যন্ত এখন পর্যন্ত বিশ্বকাপে দেখা যায়নি। এবং সেই রাফিনিয়াই কিন্তু হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। গ্রুপ পর্বের ম্যাচটাকে কিন্তু লাস্ট ম্যাচটা সে মিস করার একটা সম্ভাবনা আছে। এবং রাফিনিয়ার কথা যেটা বলছিলেন, গেল ম্যাচের তুলনায় এই ম্যাচে কিছুটা হলেও কিন্তু তার উন্নতি হয়েছে। তিনি একটা গোল কিন্তু পেতেও পারতেন, যদিও তার গোলটা অফসাইডে বাতিল হয়ে যায়। তবে তিনি যদি আসলে বিশ্বকাপটা কোনোভাবে, যদি তার ইনজুরিটা এখন পর্যন্ত জানা যায়নি যে তার ইনজুরিটা আসলে কত দূর যাবে, তবে তিনি যদি বিশ্বকাপটা মিস করে ফেলেন এটা ব্রাজিলের জন্য কোনোভাবেও ভালো সংবাদ হবে না। তবে খুশির কথা যেটা বললেন যে নেইমার জুনিয়র, তাকে হয়তো আমরা স্কটল্যান্ডের ম্যাচে দেখতে পারবো। আজকে তো আমি টিএসসিতে ছিলাম, পুরোটা সময় আমি সেখানে ছিলাম, ফ্যানদের সাথে কথা বলছিলাম, তারা আসলে যেরকম বলছিল যে নেইমারকে ছাড়া এই ম্যাচ দেখা, ব্রাজিলের ম্যাচ দেখা পানসে লাগে। তো সেখানে নেইমার ফিরলে নিশ্চয়ই ব্রাজিলের এই শক্তির জায়গাটা অনেক উন্নত হবে, বিশেষ করে মিডফিল্ড যদি নেইমার খেলেন। লুকাস পাকেতার জায়গায় হয়তো আমরা নেইমারকে দেখতে পাবো অ্যাটাকিং মিডে যে জায়গাটায়।